আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাইবার সিকিউরিটি ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট। তো ভিউয়ার্স, চলুন আমরা জেনে নেই যে ডিজিটাল ফুটপ্রিন্ট জিনিসটা কি। ডিজিটাল ফুটপ্রিন্ট জিনিসটা হচ্ছে একটা ডাটা, যেটা হচ্ছে আপনি ইন্টারনেট ইউজ করার সময় তৈরি হয়। যে আপনি যখনই যা করেন, কোনো একটা ওয়েবসাইট ভিজিট করেন বা একটা ইমেইল পাঠান, সেখানে আপনার কিছু ইনফরমেশন থেকে যায়। এটা অনেকটা পায়ের ছাপের সাথে তুলনা করা হয়েছে। যেমন গভীর জঙ্গলে যেমন একজন একটা বাঘের পায়ের ছাপ দেখলে বুঝতে পারে যে এলাকায় একটা বাঘ ছিল বা সে কোন দিকে গিয়েছে বা কোন দিক থেকে এসেছে, ব্যাপারটা অনেকটা এরকম। বা পায়ের ছাপ দেখে এটা অনুমান করা যায় বাঘটার বয়স কেমন, সে কি দৌড়ে যাচ্ছিল নাকি হেঁটে যাচ্ছিল। এরকম অনেক ইনফরমেশন কিন্তু ফুটপ্রিন্ট থেকে পাওয়া যায়। সেমভাবে আপনি যখন অনলাইনে একটা ওয়েবসাইট ব্রাউজ করেন, একটা ইমেইল পাঠান বা যে কোনো একটা কাজ করেন, তার একটা রেকর্ড কিন্তু অনলাইনে থেকে যায়, যেটাকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। ভিউয়ার্স, মনে হয় এর থেকে সহজ করে আর বলা সম্ভব না হয়তো বা। তো চলুন আমরা সামনের দিকে আরও কিছু দেখি যে ডিজিটাল ফুটপ্রিন্ট কোন কোন ধরনের হয়। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। এটা বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট আর একটা হচ্ছে প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টটা হচ্ছে যেটা আপনি আপনার অনিচ্ছাকৃত অনলাইনে আপনার সম্পর্কে যে তথ্যগুলো আপনি রেখে এসেছেন, সেটা হচ্ছে প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। যেমন আপনি একটা ওয়েবসাইট ভিজিট করেছেন, হ্যাঁ, সেখানে আপনার আইপি সে কিন্তু ট্র্যাক করে রাখতে পারে এবং সেই আইপি দিয়ে আপনার লোকেশন থেকে শুরু করে অনেক কিছু আপনার সম্পর্কে জানা যেতে পারে। এটা আমরা আগের ক্লাসগুলো দেখেছি যে আইপি থেকে কীভাবে লোকেশন বের করা যায়। তো এরপর হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস কিন্তু ক্ষেত্র বিশেষে চেঞ্জ হতে পারে। এটা আপনার পার্সোনাল ইনফরমেশন হয়তো বা ডিসক্লোজ নাও করতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার, যেমন আমি আগেও বলেছি আইপির ক্লাসে, যে বাইরের কান্ট্রিতে অনেকে ফিক্সড আইপি ইউজ করে, তো তখন তার পার্সোনাল অনেক ইনফরমেশন ওই আইপির সাথে কিন্তু জড়িত থেকে যায়। এছাড়াও আপনার যে আইপি থেকে আপনি যেই ডাটাগুলো, যেই কাজগুলো করেছেন, সেগুলো কিন্তু আপনার সার্চ রেজাল্টে, সার্চ হিস্ট্রিতে কিন্তু থেকে যায়। ভিউয়ার্স, আমি এখানে একটা এক্সাম্পল দেখছি। ধরেন একটা ওয়েবসাইট, হ্যাঁ, dating.com। এই ওয়েবসাইটটা একটা সার্ভারে হোস্ট করা আছে। এখন কম্পিউটার থেকে একজন এই dating.com-এ ব্রাউজ করে সে চলে গিয়েছে, ওয়েবসাইট একটু ভিজিট করলো, তারপর সে চলে গেল। এখন তার কম্পিউটারের যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা কিন্তু সার্ভারে জমা হয়ে গেল। আবার আরেকজন তার মোবাইল থেকে এই ওয়েবসাইটটা ব্রাউজ করলো, সেমভাবে ওই ডাটাটাও তার সেই মোবাইলের যেই আইপি অ্যাড্রেসটা, এটাও কিন্তু এই সার্ভারের ডাটাবেজে কিন্তু ভিউয়ার্স জমা হয়ে গেল। এখন এই সার্ভার ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর চাইলে কি করতে পারে, এই আইপিগুলো থেকে যে কোনো আনএথিক্যাল কাজ করতে পারে, অথবা চাইলে মনে করেন এই ওয়েবসাইটটা হ্যাক করলো একজন হ্যাকার, সে এই ওয়েবসাইট থেকে আইপির ডাটাগুলো নিয়ে কাজ করতে পারে, যে কোনো ক্ষতি করতে পারে, অথবা অন্য যে কোনোভাবেও এই আইপিটা ডিসক্লোজ হয়ে যেতে পারে। ওকে, এরপর হচ্ছে অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। ভিউয়ার্স, আমি যেটা বললাম একটু আগে বলেছি, প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টটা হচ্ছে আপনি অনিচ্ছাকৃত আপনার ডাটাটা কোথাও আপনার একটা আইপি বা যে কোনো ইনফরমেশন দিয়ে এসেছেন ভুলক্রমে, অথবা আপনার ইচ্ছার বাইরে, যেটা নর্মালি হয়ে গেছে। কিন্তু অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে যেখানে আপনি ইচ্ছাকৃত আপনার সম্পর্কে কিছু ডাটা দিয়েছেন, যেটা আপনি সাবমিট করেছেন। এটা হতে পারে আপনি একটা ইমেল পাঠিয়েছেন, ওকে, এই ইমেলের মাধ্যমে আপনার ডিজিটাল ফুটপ্রিন্টটা কিন্তু ছড়িয়ে গেছে। আবার যে কোনো ধরনের ফর্ম পূরণ হতে পারে, রেজিস্ট্রেশন হতে পারে। চলুন আমরা এক্সাম্পল দেখি। যেমন এখানে এরকম একটা ফর্ম আসছে, কি বলছে, গেট এ কাপ অফ কফি ফ্রি। যে আপনি এক কাপ কফি যদি ফ্রিতে খেতে চান, তাহলে এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করুন। তখন আপনি কী করলেন, চিন্তা করলেন আমার বাসায় এক কাপ কফি পাঠিয়ে দেওয়া হবে। আপনি নাম দিলেন, ইমেল অ্যাড্রেস দিলেন, মোবাইল নাম্বার দিলেন, দিয়ে সাবমিট করে দিলেন। আপনার ডাটাটা কিন্তু ওদের কাছে ভিউয়ার্স জমা হয়ে গেছে। আপনি এখানে অলরেডি একটা ডিজিটাল ফুটপ্রিন্ট ক্রিয়েট করে ফেলেছেন। ওরা এখন আপনাকে ইমেল করে মার্কেটিং করতে পারে, ফোন করে বিরক্ত করতে পারে, অথবা ওরা এই ডাটাগুলো এরকম আপনার মতো আরও 5,000 জন ব্যক্তির ডাটা নিয়ে সেই ফোন নাম্বারগুলো, ইমেল অ্যাড্রেসগুলো কারো কাছে মার্কেটিং পারপাসে সেলও করে দিতে পারে। আবার হ্যাকিং সহ যে কোনো ধরনের আনএথিক্যাল কাজও কিন্তু ভিউয়ার্স করতে পারে। এখন আসেন আমরা দেখি যে এই ডিজিটাল ফুটপ্রিন্টগুলো কোন কোন পদ্ধতিতে ছড়ায়। আমি যখন একটা ব্লগে কোনো একটা লেখা পোস্ট করব, সেখানে আমার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট ছড়িয়ে গেল। একটা ফোরামে পোস্ট করলে ডিজিটাল ফুটপ্রিন্ট ছড়িয়ে গেল। আমি যদি ফেসবুকে একটা পোস্ট দিই, এখানে আমার একটা ফুটপ্রিন্ট থাকবে। তারপর আছেন আমরা যদি টুইটারে একটা পোস্ট করি, এটাও কিন্তু আমার ফুটপ্রিন্ট থাকলো। আমি কোনো একটা স্ট্যাটাস আপডেট করলে এটাও ফুটপ্রিন্ট থাকবে। কোনো একটা ছবি যদি শেয়ার করি ইনস্টাগ্রামে, এখানেও ফুটপ্রিন্ট থাকবে।
তো ভিউয়ার্স, এমনকি আমি যদি একটা ফেসবুক পোস্টে লাইক অথবা কমেন্ট করি, ইভেন একটা লাইক দিলেও সেখান থেকেও ফুটপ্রিন্ট থাকবে। এটা অনেক বেশি ডে বাই ডে বাড়ছে এই জন্য, কারণ এখন ইউজাররা অনেক বেশি পোস্ট করে, ফেসবুকে ছবি পোস্ট করে, লেখা পোস্ট করে, কার মনের ভিতরে কি আছে সেটা মানুষজন সোশ্যাল মিডিয়াতে গিয়ে লিখে। এতে করে একজন হ্যাকার কি করে, তার সম্পর্কে ধারণা পেতে খুব বেশি সহজ হয়, ভিকটিমকে খুব আরও প্রপারলি অ্যাটাক করতে পারে। এখন এই যে ফুটপ্রিন্টের মাধ্যমে আপনার সম্পর্কে কী কী ডাটাগুলো কালেক্ট করে, প্রথমত আপনার নাম, আপনার একটা ছবি, আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার লোকেশন, আপনার এজ, আপনার জেন্ডার, আপনি কি সিঙ্গেল না ম্যারিড, আপনার ইন্টারেস্ট কিসের উপর আছে, এছাড়া আরও যে কোনো ব্যক্তিগত তথ্য আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে একজন হ্যাকার অথবা একজন মার্কেটার খুব সহজেই কালেক্ট করে নিতে পারে। আমি একটা এক্সাম্পল দিব যেটা দেখে আপনারা এই ফুটপ্রিন্টের বিষয়টা আরেকটু ইজিতে বুঝতে পারবেন। আমাদের একটা অ্যাকাউন্টের মধ্যে গুগলে যে অ্যাকাউন্ট আছে গুগল মাই বিজনেসে, অর্থাৎ আপনার গুগলে যেখানে সার্চ করলে একটা লোকেশন যখন দেখা যায় যে কোনো একটা কোম্পানির, তো আমার কোম্পানির এই লোকেশনে একজন একটা রিভিউ দিয়েছিল ভিউয়ার্স। রিভিউটা ছিল 1 স্টার রিভিউ। তো 1 স্টার রিভিউ থাকার পরে তো আমি কি করেছি, এই যে তার যে গুগল প্রোফাইলটা আছে ভিউয়ার্স, এই প্রোফাইলের ভিতরে কিন্তু ডিটেলস কিন্তু দেখা যায়। মানে নর্মালি হচ্ছে কি, আমাদের ফেসবুক প্রোফাইলের মতো গুগল প্রোফাইলে কিন্তু এত ইনফরমেশন থাকে না, ঠিক আছে? তখন যারা এরকম 1 স্টার রিভিউ দেয় এই ব্যক্তিগুলোকে আমরা কি করি, ফাইন্ড আউট করি। কিভাবে ফাইন্ড আউট করি, অনেকে আছে যে তার যে নামটা সে গুগলে ইউজ করেছে এই নামটা দিয়ে ফেসবুকে সার্চ করি। তো ফেসবুকে সার্চ করার পর তার প্রোফাইল যদি আমি ছবির সাথে মিল পেয়ে যাই, তখন তার ওখানে প্রোফাইল পিকচার থাকে। অনেকে আছে দু একটা পোস্টে ফোন নাম্বার দিয়ে থাকে। যেমন আমি একবার একজনকে ট্র্যাক করেছিলাম এরকম, যে তার একটা পোস্টে তার কোনো একজন আত্মীয়র জন্য মানে ব্লাড চেয়ে, রক্তের সাহায্য চেয়ে পোস্ট করেছে, সেখানে তার ফোন নাম্বারটা দিয়েছে। সেই নাম্বারটা নিয়ে আমি তাকে ফোন দিয়েছি, ফোন দিয়ে বলেছি যে আপনি আমার এখানে 1 স্টার রিভিউ কেন দিয়েছেন, আপনি রিভিউটা চেঞ্জ করেন, আমাদের সাথে তো আপনার কোনো সমস্যা নেই। তো পরে উনি বলছে ভাই সরি, আমি বাই মিস্টেক এখানে একটা 1 স্টার রিভিউ দিয়ে ফেলেছি। পরে সে গিয়ে কী করেছে, আবার রিভিউটা ডিলিট করে দিয়েছে। সেমভাবে আমি আরেকজনকে এরকম খুঁজেছি যাকে ফেসবুকে খুঁজে পাওয়া যায় না পাওয়া যাওয়ার পরে আমি কি করেছি, তার যে গুগল প্রোফাইলটা আছে গুগল প্রোফাইলে ঢুকেছে। অনেকেরই দেখবেন ভিউয়ার্স গুগল প্রোফাইলে ঢুকলে তার মোবাইলে যে গুগল ফটোস আছে, গুগল ফটোসে অনেকগুলো ফটো আপলোড হয়ে থাকে এই জায়গায়। এই ভদ্রলোকের নিয়ে আমি একটু আরও অনেকে যারা আমাদের এখানে রিভিউ দিয়েছে আমি একটু দেখি। ফটোস, এই যে ভিউয়ার্স, এখানে একজন লোক তার বাড়ির সামনে একটা মসজিদের ছবি কিন্তু আপলোড হয়ে আছে, সে নিজেও জানে না যে সেই ছবি আপলোড দিয়ে রেখেছে। এখন আমি যদি এই লোককে ফাইন্ড আউট করতে যাই, আমি কিন্তু এই যে মেহের আলী মোল্লাবাড়ি জামে মসজিদ, এটা গুগল থেকে খুঁজে নিয়ে একদম তার বাড়িতে গিয়ে উপস্থিত হতে পারবো। তো ভিউয়ার্স, এভাবেই আমরা ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে আমাদের তথ্যগুলো কিন্তু হ্যাকারদের কাছে বা যে কোনো ক্ষতিকর ব্যক্তিদের কাছে ফ্লাশ করে দিচ্ছি। ইভেন কিছুদিন আগে এরকম একজনকে আমরা ফাইন্ড আউট করেছিলাম, ওনার এই যে একটা ডকুমেন্ট, উনি যে জবে জয়েন করেছে সেই জবের কিছু ডকুমেন্ট উনি এখানে গুগল ফটোসে ভুলক্রমে আপলোড করে রেখেছে। তো সেখান থেকে আমি ডাটা নিয়ে তার কোম্পানির HR ডিপার্টমেন্টে ফোন করে তার ফোন নাম্বার এবং ডিটেলস কালেকশন করে তার সাথে যোগাযোগ করেছিলাম। তাহলে বুঝতেই পারছেন ভিউয়ার্স, ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যাপারটা যে কত ব্যাপক, এটার বিষয়ে আমাদের কিন্তু ভিউয়ার্স সিম্পলি ধারণাও নেই। এখন আসেন আমরা দেখে নেই যে এগুলো কিভাবে আরও আমরা এটার বিষয়ে সচেতন হতে পারবো। ভিউয়ার্স, আমরা প্রায় ওয়েবসাইট ব্রাউজিং করার সময় এরকম একটা অপশন আসে যে অ্যাকসেপ্ট কুকিজ, যে এখানে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন অথবা ক্যান্সেল করে দিতে পারবেন। তো কোনো ওয়েবসাইটে এটা অ্যাকসেপ্ট করলেও করা যায়, না করলেও কোনো সমস্যা নেই, ক্যান্সেল করা যায়। আবার কোনো ওয়েবসাইটে আপনি মানে বাধ্যতামূলক, তারা কোনো ক্লোজ বাটন দেয় না, অ্যাকসেপ্ট করেই আপনাকে ওয়েবসাইটে ঢুকতে হবে। তো এখন এই যে আমরা অ্যাকসেপ্ট করে দিচ্ছি, দেওয়ার সময় আমরা কিন্তু আর পড়ে দেখি না যে তাদের কুকি পলিসিতে কি আছে। দ্যাটস ওয়াই আমরা যখন ওই ওয়েবসাইটটা যখন আমার কুকি ডাটাটা নিচ্ছে ভিউয়ার্স, আমাদের ব্রাউজারে বেসিক্যালি 2 ধরনের ডাটা জমা থাকে, একটা হচ্ছে ক্যাশ এবং আরেকটা হচ্ছে কুকিজ। তো ক্যাশ হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ইমেজ, HTML ফাইল, CSS ফাইল, এগুলো ব্রাউজারে ক্যাশ হিসাবে জমা থাকে। আর কুকিজ হচ্ছে আমার ব্যক্তিগত তথ্য। ধরেন ফর এক্সাম্পল, আমি একটা ওয়েবসাইটে একটা কুকি সেট করা থাকলো এরকম, যে আমার ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করা হলো আপনার নাম কি, এখানে একটা বক্স দেওয়া হলো, আমি বক্সের মধ্যে লিখে দিলাম যে আমার নাম নিশাত, ঠিক আছে, ওকে লিখে আমি সেভ করে ছেড়ে দিলাম।
ছেড়ে দেওয়ার পরে ও কী করলো, কুকি হিসাবে এই ডাটাটা আমার ব্রাউজারে জমা করে রেখে দিল। আমি 1 মাস পর আবার ওই ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরেই সে আমার এখানে একটা ওয়েলকাম মেসেজ দেখালো যে হ্যালো নিশাত কেমন আছেন। আমি তো খুব অবাক হয়ে গেলাম, এই ওয়েবসাইটে আমি কোনো অ্যাকাউন্ট খুলিনি, এই ওয়েবসাইটটা আমাকে চেনার কথা না, কীভাবে চিনলো? এটা কিন্তু সম্ভব এই কুকির মাধ্যমে। দ্যাটস ওয়াই আমরা যখন কোনো ওয়েবসাইটের কুকি অ্যাকসেপ্ট করব তখন আমাকে আগে দেখতে হবে প্রথমত ওয়েবসাইটটা কি কোনো বিশ্বস্ত ওয়েবসাইট কিনা, যেটা প্রথম সারির কোনো ওয়েবসাইট কিনা, এটা বুঝতে হবে। ঠিক আছে, এরপর ভিউয়ার্স একটা জিনিস মনে রাখতে হবে যে নাথিং ক্যান বি ডিলেটেড ফ্রম ইন্টারনেট, অর্থাৎ অনলাইনে যেটা আমি একবার পোস্ট করে ফেলেছি সেটা আর জীবনও ডিলেট হবে না। আপনি ধরেন আপনার ফেসবুকে একটা ছবি পোস্ট করলেন, হ্যাঁ, ছবিটা পোস্ট করার কিছুক্ষণ পরে আপনার মনে হলো যে এই ছবিটা আমার পোস্ট করা ঠিক হয়নি, আপনি ছবিটা ডিলিট করে দিলেন। আপনার কি মনে হয় যে এই ছবি ডিলিট হয়ে গেছে? না। আপনার ফ্রেন্ড লিস্ট থেকে যদি 50 জন এই ছবিটা ডাউনলোড করে রাখে, সেভ করে রাখে, স্ক্রিনশট তুলে রাখে, আপনার কিন্তু কিছুই করার নেই। ঠিক আছে, তার মানে আপনি অনলাইন থেকে আসলে কোনো কিছু ডিলিট করাই সম্ভব না, অফলাইন থেকেও সম্ভব না। কিভাবে সম্ভব না সেটা আমরা একটু পরে বুঝবো, কিন্তু বেসিক্যালি প্রাইমারিভাবে আমি বলবো যে অনলাইন থেকে কোনো কিছু ডিলিট করা সম্ভব না। তাহলে অনলাইনে আমি যাই করব, যেই তথ্যটাই যেখানে দিব, আমাকে সতর্ক হতে হবে যে আমি কোথায় কি দিচ্ছি। ঠিক আছে, এখন আমি একটা এক্সাম্পল দিই, অনেক বছর আগের কথা। আমি অনলাইনে একজন ফরেনারের সাথে একটা লেনদেন করেছিলাম। তো আমি যে পেমেন্ট প্রসেসরে ওনাকে পেমেন্টটা পাঠিয়েছি, ওনার কাছ থেকে সার্ভিস নেওয়ার পরে, এখন পেমেন্ট প্রসেসর যখন বড় অ্যামাউন্ট ট্রান্সফার দিয়েছি, পেমেন্ট প্রসেসর চিন্তা করছে বাংলাদেশ থেকে তো এত বড় অ্যামাউন্ট কেউ পাঠায় না, তাহলে নিশ্চয়ই এই পেমেন্টে কোনো সমস্যা আছে। তো পেমেন্ট প্রসেসর কী করছে, পেমেন্টটা হোল্ড করে রেখেছে। এখন আমি যখন তাকে এটার স্ক্রিনশট পাঠালাম যে পেমেন্টটা হোল্ড করে রেখেছে, এটা মানে হতে রিলিজ হতে হয়তো 7 থেকে 15 দিন সময় লাগবে, তখন সে কি করেছে, মানে সে মনে করেছে যে এই স্ক্রিনশটগুলো ফেক। তখন সে আমার বিরুদ্ধে কি করেছে, অনলাইনে একটা ফোরামে লিখে রেখেছে যে এই ভদ্রলোক কাজী নিশাত, উনি আমার সাথে এই ফল্ট করেছেন, এরকম করে লিখে একটা পোস্ট করে দিয়েছে স্ক্রিনশট সহ। এখন উনি কী করেছে, প্রথমে আমার সাথে যে ডিলিংস হয়েছে এগুলোর স্ক্রিনশট দিয়েছে, তার অ্যাকাউন্টে টাকা জমা হয়নি সেটার স্ক্রিনশট দিয়েছে, কিন্তু আমি যে তাকে স্ক্রিনশট পাঠিয়েছি যে এটা হোল্ড হয়ে আছে, সেই স্ক্রিনশটটা কিন্তু উনি পোস্ট করে নাই। এখন এই যেই ফোরামে সে পোস্ট করেছে, এটার র্যাঙ্কিং এত ভালো যে কাজী নিশাত লিখে সার্চ করলেই ওই ফোরামটা প্রথমে চলে আসে। ভিউয়ার্স বুঝতেই পারছেন যে জিনিসটা কত ধরনের মানে খুব বাজে একটা সিচুয়েশন। তো পেমেন্টটা যখন 1 সপ্তাহ বা 15 দিন পরে মানে পেমেন্ট প্রসেসর জানালো যে এটা পেমেন্টটা আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব না, ওরা পেমেন্টটা আমার অ্যাকাউন্টে আবার রিটার্ন পাঠিয়ে দিল। এখন আমি তো তার সাথে আবার যোগাযোগ করতে হবে যে কিভাবে আমি পেমেন্টটা পাঠাতে পারি, এটা রিটার্ন চলে এসে। তার সাথে আমি যোগাযোগ করার কোনো ওয়েও পাই না, যেহেতু ফরেনার, পাশাপাশি সে কী করে, মানে পোস্টটাও ডিলিট করাতে পারছি না। এখন তাকে আমি টাকাটা পাঠিয়ে দিলে তো সে পোস্টটা ডিলিট করে দেয়, সেটাও পসিবল না। এখন কি হবে, আমি এবার কি করেছি, এই পোস্টটার বিরুদ্ধে নেগেটিভ এসইও করা শুরু করেছি। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের ইউটিউব থেকে আমাদের কোর্সটা করছেন, তারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন আমাদের এসইওর একটা কোর্স কিন্তু রানিং আছে। ভিউয়ার্স, আমরা এসইওর কাজগুলো শিখলে আমরা জানতে পারবো যে গুগলে একটা পোস্টকে বা একটা লিঙ্কে কিভাবে উপরে নিয়ে আসা যায়, বা কী কারণে গুগল একটা জিনিসকে নিচে নামিয়ে দেয়। তো আমি যখন ওই গুগলের রুলসের বিপক্ষে ওই পোস্টার বিরুদ্ধে নেগেটিভ এসইও করতে করতে সম্ভবত 1 মাস পর গিয়ে আমি ওই পোস্টটা গুগল থেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলতে সক্ষম হয়েছি। তখন আর কাজী নিশাত লিখে সার্চ করলে এই পোস্টটা পাওয়া যায় না। তো ভিউয়ার্স, আমি একজন এসইও কনসালটেন্ট ছিলাম বিধায় আমি কাজটা করতে পেরেছি, কিন্তু যিনি এসইওর কাজ করেন না তার জন্য কিন্তু এটা অনেক কঠিন বিষয়। তো এই জন্য আমি বারবার সতর্ক করব যে অনলাইনে কোনো কিছু পোস্ট করার আগে অবশ্যই সচেতন হতে হবে। ভিউয়ার্স, আমরা অনেক সময় দেখা যায় যে অনলাইনে বিভিন্ন জনকে কাউকে অপমান করে কথা বলি, গালিগালাজ করি, বা কোনো ধরনের বাজে মন্তব্য করি, সরকার বিরোধী কথাবার্তা বলি, দেশের জাতীয়তা বিরোধী কথাবার্তা বলি। তখন আমরা কিন্তু সচেতন হই না। আমরা মনে করি কি আমি আমার ফেসবুক থেকে পোস্ট করছি, আমার প্রোফাইল পিকচারে একটা ফুলের ছবি দেওয়া আছে, আমার নাম লেখা আছে, এই যে আধারের রাজকন্যা, কে আমাকে খুঁজে বের করবে? কিন্তু ভিউয়ার্স, এটা কিন্তু আপনাকে খুঁজে বের করা খুবই সম্ভব। অনেকে মনে করেন যে আমি প্রক্সি ইউজ করে একটা অ্যাকাউন্ট হ্যাক করলাম, বা প্রক্সি ইউজ করে একটা বড় ব্যাংকের একটা ট্রানজ্যাকশনে আমি হাত দিয়ে দিলাম। ধরলাম আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করলেন, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার পর আপনি সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট নিয়ে আসলেন, 1000 কোটি টাকার অ্যামাউন্ট নিয়ে আসার পর আপনি কি মনে করেন আপনাকে খুঁজে বের করা সম্ভব না?
আমি ধরলাম আমার একটা কম্পিউটার আছে, হ্যাঁ, এই কম্পিউটারটার আইপি অ্যাড্রেস হচ্ছে ধরলাম হাবিজাবি, এটা একটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে। আইপি অ্যাড্রেস আমি এখন একটা সার্ভারে হিট করব, এটা একটা সার্ভার। এখন আমি যদি একটা প্রক্সি সফটওয়্যার ইউজ করলাম, ধরলাম এটা একটা প্রক্সি সফটওয়্যার, যেই সফটওয়্যারের ভিতর দিয়ে আমার আইপিটা আমি চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। আমি আইপিটা চেঞ্জ করে অন্য একটা আইপি, ধরেন আমেরিকার একটা আইপি দিয়ে ঢুকলাম, ঠিক আছে। আমেরিকার একটা আইপি অ্যাড্রেস দিয়ে ঢুকলাম, ঢোকার পরে আমি এই অ্যাকাউন্টটা এই সার্ভারটাতে কাজ করলে এখন ঠিক আছে, প্রাইমারিভাবে আমি যখন প্রক্সি ইউজ করছি আমার এই আইপিটা কিন্তু এই সার্ভারের কাছে কিন্তু ভিউয়ার্স শো হবে না। আমি যখন প্রক্সি বা ভিপিএন ইউজ করেছি এই আইপিটা জমা হবে না। এটা জমা হওয়ার পরিবর্তে আমি যে প্রক্সি আইপিটা এখান থেকে খুঁজে বের করেছি, মানে যেই প্রক্সি সফটওয়্যারের মাধ্যমে ইউজ করেছি, এই প্রক্সি সফটওয়্যারের মাধ্যমে এই আইপিটা জমা হবে। তাহলে এই আইপিটা ধরেন এই আইপিটার লোকেশন আছে ইউএসএ, ঠিক আছে। তাহলে এই ব্যাংক কর্তৃপক্ষ, আমি যদি ব্যাংকে টাকা নিয়ে আসি, ব্যাংক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করবে কি তাদের টাকাটা ইউএসএ থেকে হ্যাক হয়েছে। কিন্তু ভিউয়ার্স, এটা যখন বড় কোনো প্রশাসনের বিষয় আসে, বড় অ্যামাউন্টের বিষয় আসে, তখন ওরা কি করবে, যে প্রক্সি আমি আইপিটা ইউজ করেছি এই আইপিটা কার, এই কর্তৃপক্ষের। তখন ওরা এই সফটওয়্যার কর্তৃপক্ষকে যদি চাপ দেয়, তাহলে ওরা কিন্তু আমার আইপিটা এখান থেকে দিয়ে দিতে বাধ্য, যে আমাদের এই আইপিটা ঠিক আছে, একজন প্রক্সি ইউজার আমাদের এই আইপিটা ইউজ করেছে, এই দিন এই তারিখ এই সময়ে একজন ইউজার এই আইপিটা ইউজ করেছে, তার অরিজিনাল আইপি হচ্ছে এটা। যদি বড় অ্যামাউন্ট, মানে বড় ধরনের কোনো অকারেন্স করি আমরা, তাহলে কিন্তু ভিউয়ার্স প্রক্সি দিয়ে যে আমরা সেফ হয়ে গেলাম তা কিন্তু না। আশা করি জিনিসটা মাথায় রাখবেন। এখন ভিউয়ার্স, আমরা দেখি যে ডিজিটাল ফুটপ্রিন্টগুলো আমরা কিভাবে ম্যানেজ করব, আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না। প্রথমে হচ্ছে আপনি নিজের নাম দিয়ে গুগলে সার্চ করবেন, একদম প্রথম স্টেপ। ফর এক্সাম্পল, আমি যদি একটু গুগলে সার্চ করি কাজী নিশাত লিখে, আমার ডিজিটাল ফুটপ্রিন্ট কী আছে আমি একটু দেখি। এখানে দেখেন আমার ফেসবুক প্রোফাইল শো করছে, আমি ছাড়াও আরও অনেকের ফেসবুক প্রোফাইল, একটা লিঙ্কডইন প্রোফাইল শো করছে। দেখেন ভিউয়ার্স, আমি লিঙ্কডইনে ঢুকলে কিন্তু আমার সম্পর্কে অনেক ডাটা দেওয়া আছে। আমি একটু দেখি, এই যে সরি, এটা ফেসবুক প্রোফাইল। এই যে লিঙ্কডইনে যদি আমি ঢুকি, আচ্ছা লিঙ্কডইন লগ ইন থাকলে আমি দেখতে পারতাম। তো এরপরে দেখি এখানে কি আছে, এটা scholargoogle.com, এটা আমার না, কাজী নিশাত তাসনিম, টুইটারে আছে। আচ্ছা এখানে দেখেন ইনস্টাগ্রামে ডাটা আছে, কাজী নিশাত রাসুল নামের একজন ফোন নাম্বার আছে, এটা আমি না অবশ্য। তো এরপরে হচ্ছে অনেকগুলো আছে, ইনস্টাগ্রামের ডাটা আছে, পিন্টারেস্টে আছে। দেখেন পেন্টানিক আইটি শো করছে কাজী নিশাতের নাম দিয়ে সার্চ করার পরে। এরপরে হচ্ছে আরও অনেকগুলো জায়গা আছে, এই যে সার্কিট ডাইজেস্ট একটা ফোরাম আছে, এখানে আমার লোকেশন দেওয়া আছে পণ্যবিডি বাংলাদেশ থেকে, আমি একজন প্রফেশনাল, কোন কোম্পানি দেখেন আমার কোম্পানি ইনফরমেশন সহ ডিটেলস দেওয়া আছে। এরপর আসেন ইমেজে গেলে দেখেন ভিউয়ার্স আমার ছবি আছে, ফেসবুক থেকে আসছে, পেন্টানিক আইটি থেকে আসছে, যে electronicslab.com একটা ওয়েবসাইট থেকে আমার ছবি আসছে, ফেসবুক থেকে এখানে আসছে, এই যে লিঙ্কডইন থেকে ছবি। তারপরে দেখেন এগুলো আমার না, এই যে এখানে দেখেন একটা বই আমি পোস্ট করেছিলাম, বেসিক কম্পিউটার কোর্স, অনেক আগে একটা বই লিখেছিলাম ছোটোখাটো, ওই বইটা এখানে শো হয়ে যাচ্ছে। অন্য কোনো একটা ওয়েবসাইট মেবি আমার বইটা ডাউনলোড করে তাদের ওয়েবসাইটে পোস্ট করেছে, সেখান থেকে আসছে। তারপরে আমি অনেক আগে একটা ট্রেনিং করিয়েছিলাম, তাও এটা কত সালে, 2014 সালে, কমপক্ষে এই 7 বছর আগে। তো ওখানে হচ্ছে ওই জিনিসটা এখানে শো করছে, এটা স্লাইড শেয়ারে মনে হয় শেয়ার করা হয়েছিল, সেখান থেকে থাম্বনেইলটা আসছে। তারপরে মানে এভাবে আসলে আমার কোন জিনিসটা কখন, এই যে আমি ফেসবুকে একটা ফ্রেম তৈরি করেছিলাম ইঞ্জিনিয়ার্স ডের জন্য, ওই ফ্রেমটার এখানে আমার নাম শো করছে। ভিউয়ার্স দেখেন আমি কখন কোন জিনিসটা, যে আমার ইউটিউব চ্যানেলের থাম্বনেইল শো করছে এখানে, কোন জিনিসটা কখন কিভাবে কানেক্টেড হয়ে যাবে এটা বুঝতে পারবেন না। এই যে ইথিক্যাল হ্যাকিং কোর্সও শো করছে, ঠিক আছে, যেটা আমি ফেসবুকে আমার প্রোফাইলে শেয়ার করেছিলাম। তো আপনি প্রথমে দেখেন আমার একজন কলিগ, তার ছবিও কিন্তু এখানে শো করছে। তাহলে দেখেন আপনি, আপনার প্রাইমারি স্টেপ হচ্ছে নিজেকে নিয়ে গুগলে সার্চ করা, যে আপনারা সম্পর্কে কোন কোন ইনফরমেশনগুলো গুগলে খুঁজলে পাওয়া যায়, ওপেন করা আছে। এরপর আপনি চাইলে গুগল অ্যালার্ট ইউজ করতে পারেন। গুগল অ্যালার্ট মানে হচ্ছে, আমি একটু দেখাই আপনাদেরকে ভিউয়ার্স, গুগল অ্যালার্ট, এই যে google.com/alert, এইখানে আপনি যদি আপনার কোনো একটা তথ্য দিয়ে আপনি যদি সেট করে রাখেন এভাবে, যে কাজী নিশাত, এটা দিয়ে যদি আপনি একটা ক্রিয়েট অ্যালার্ট দিয়ে রাখেন,
তাহলে এই নামের ব্যাপারে কোনো ইনফরমেশন অনলাইনে কোথাও আসলে নতুন কোনো ডাটা যখন গুগল ইন্ডেক্স করবে আপনাকে এটা ইমেইল করে দিবে। এখন আপনি যদি আপনার সম্পর্কে আপনার নাম, বাবার নাম, আপনার ঠিকানা, কমন জিনিসগুলো আপনি যদি গুগল অ্যালার্টে সেট করে রাখেন, তাহলে কোনো একটা ওয়েবসাইট যদি আপনার সম্পর্কে কিছু লিখে পোস্ট করে, বা আপনি অনিচ্ছাকৃত কী করলেন, কোথাও একটা পোস্ট করে দিলেন, গুগল সেটা অ্যালার্ট হিসাবে আপনাকে মেইল করলো, তাহলে আপনি জেনে গেলেন যে আমার এই জায়গায় এই পোস্টটা যাওয়াটা ঠিক হয়নি বা এটা কীভাবে রিমুভ করতে হবে। এরপর হচ্ছে আপনার পার্সোনাল ডাটাগুলো আপনি অবশ্যই প্রোটেক্ট করবেন, কোনোভাবেই কোনো তথ্য কাউকে দিবেন না, ঠিক আছে। দেন হচ্ছে আপনার লগ ইন ইনফরমেশন, যেটা আপনি কখনোই পাবলিকলি কোথাও রাখবেন না। ধরেন আপনার কম্পিউটারে একটা ড্রাইভে আপনি আপনার সব আইডি পাসওয়ার্ড সেভ করে রাখলেন, আপনার কম্পিউটারে কেউ বসলেই এটা একটা কপি নিয়ে যেতে পারবে 10 সেকেন্ডে। অথবা আপনার কম্পিউটার কেউ হ্যাক করলো, আপনার কম্পিউটার ড্রাইভ হ্যাক করলো, হ্যাক করার পরে আপনার ডাটাগুলো নিয়ে গেল, ঠিক আছে। আবার আপনি একটা ডায়েরিতে লিখে রাখলেন সব আইডি পাসওয়ার্ড, এই ডায়েরি আপনি সাথে নিয়ে ঘোরেন, কোথাও ভুলে ডায়েরিটা ফেলে আসলেন, উনি আপনার সব অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে যেতে পারবে। এজন্য আপনি যদি কোনো কম্পিউটারে বা কোথাও অনলাইন স্টোরেজে কোথাও যদি আপনার মানে পাসওয়ার্ড নর্মালি রাখাটা সিকিউর না, তারপরেও যদি রাখেন আপনি অবশ্যই সেটা কোনো একটা পাসওয়ার্ড বা কিছু দিয়ে সেফ রাখবেন। সেমভাবে কোনো ডায়েরি বা কোথাও যদি লিখে রাখেন, সেই ডায়েরিটাও অবশ্যই সেফ প্লেসে রাখবেন। আর একটা বিষয় হচ্ছে থিঙ্ক বিফোর ইউ পোস্ট, এটা যেটা আমরা একটু আগে বললাম যে আপনি কোনো একটা পোস্ট করার আগে অবশ্যই চিন্তা করেন যে আপনি কি পোস্ট করছেন, মানে পোস্ট করে ফেলার পর আর চিন্তা করে লাভ নেই। এরপর হচ্ছে লিমিট ইউ শেয়ারিং ইমেজেস, অর্থাৎ আপনি যে ছবিগুলো পোস্ট করেন খুব সাবধানে সতর্কতার সাথে পোস্ট করবেন। এমন অনেক ছবি আছে যে আমরা অসতর্কতাবশত এমন কিছু ইনফরমেশন আমরা পোস্ট করে দিয়েছি। আমি এই যে কয়েকদিন আগে আমার ফ্রেন্ড লিস্টে একজনকে দেখলাম যে হচ্ছে কি সে একটা মাস্টার কার্ড পেয়েছে, কার্ড পেয়ে সে এত খুশি হয়েছে মাস্টার কার্ড পেয়ে যে কার্ডের উভয় পাশে ছবি তুলেই সে পোস্ট করে দিয়েছে যে অবশেষে আমি একটা মাস্টার কার্ড হাতে পেলাম। এখন যে কেউ 5 মিনিটের মধ্যে কি করতে পারবে, এই কার্ড দিয়ে কোথাও পেমেন্ট করে দিতে পারবে, যেহেতু পিছনের সাইটের একটা সিসিবি কোড থাকে কার্ডের, সেটা দিয়ে খুব সহজেই এই কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে পারবে। তার কোনো অ্যাক্সেস দরকার হবে না, কোনো পাসওয়ার্ড লাগবে না, কিচ্ছু লাগবে না। কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট আর সিসিবি বা সিভিভি, এই ইনফরমেশন 3টা থাকলেই যে কোথাও পেমেন্ট করে দেওয়া যাবে। তো পরে আমি তাকে পার্সোনালি ফোন দিয়ে বললাম, আর সে পোস্টটা ডিলিট করে দিল। তাও আমি জানি না এখন পর্যন্ত তার এই ইনসিকিউর কোথাও হয়ে গিয়েছে কিনা কোনো ঘটনা, যাই হোক। এরপর হচ্ছে ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস ফর বিজনেস অ্যান্ড পার্সোনাল পারপাস। আমরা কি করি, একই ইমেল অ্যাড্রেসটা বিজনেসে ইউজ করি, একই ইমেল অ্যাড্রেসটা ব্যক্তিগত কাজে ইউজ করি, সব কিছুতে ইউজ করি। আমরা যদি আলাদা আলাদা কয়েকটা ইমেল অ্যাড্রেস রাখি, আলাদা আলাদা কাজে ইউজ করি, তাহলে আমি পার্সোনাল ইমেলটা কোথাও প্রকাশ করলাম না। কেউ যদি আমার কাছে ইমেল অ্যাড্রেস পার্সোনালি চায় তখন তাকে ইমেলটা দিলাম, সেই ইমেইলে আমার কোনো অপ্রয়োজনীয় ইমেল, কোনো ফিশিং ইমেল, কোনো হ্যাকিং ইমেল কিচ্ছু আসবে না, কোনো স্প্যাম মেইল, কোনো মার্কেটিং মেইল কিছুই আসবে না। ওইটা পার্সোনাল হিসেবে থাকলো। আর একটা বিজনেস মেইল থাকলো যেখানে আমি স্প্যাম বক্স বা কোনো কিছু চেকই করব না, ওকে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, ইনকগনিটো বা সেফ ব্রাউজিং প্র্যাকটিস করতে হবে। আমরা ভিউয়ার্স গুগলে যখন সার্চ করি তখন আমি এখানে কিন্তু আমি যখন ক্লিক করি তাহলে আমি কোন কোন সার্চগুলো আগে করেছি এটা কিন্তু আমাকে দেখাবে, ঠিক আছে। তো এটা আমার জন্য অনেক নেগেটিভ একটা বিষয় যে গুগল আমার হিস্ট্রি ধরে রাখছে, এটা হচ্ছে ক্যাশ ধরে রাখছে। আর পাশাপাশি কুকিজ তো আমি আপনাকে বললামই যে কুকি ধরে রাখে। তো আমি যদি ইনকগনিটো মোডে ব্রাউজ করি ভিউয়ার্স, এই যে এখানে দেখেন ক্রোমে আমি এখানে দেখেন একটা অপশন আছে নিউ ইনকগনিটো উইন্ডো, এখানে ঢুকে আমি যদি ব্রাউজ করি তাহলে গুগল আমার কোনো হিস্ট্রি ধরে রাখবে না। আমি এটা যতক্ষণ ব্রাউজিং করব ততক্ষণই হিস্ট্রিটা থাকবে। এরপর আমি যখনই মোডটা কেটে দিব, এটা কেটে দিব তখন আর কিন্তু এর কোনো রেকর্ড থাকবে না, ঠিক আছে। এইখানে আমি যদি ভুলক্রমে আমার অ্যাকাউন্ট লগ ইন করে ফেলি, এই সময় কারেন্ট চলে গিয়ে কম্পিউটার বন্ধ হয়ে গেল, আমি চলে গেলাম, কোনো সমস্যা নেই, এটা কিন্তু আর কেউ ঢুকতে পারবে না ইনকগনিটো মোডে, ঠিক আছে। এটা এটাকে আবার কোনো ব্রাউজারে সেফ ব্রাউজিং বলে। আমি ফায়ারফক্সে একটু ঢুকে দেখি, ফায়ারফক্সে যে এখানে একটা অপশন আছে দেখেন নিউ প্রাইভেট উইন্ডো, ঠিক আছে। এটাকে প্রাইভেট উইন্ডো বলে, ইনকগনিটো বলে, সেফ মোড বলে, হ্যাঁ সেফ ব্রাউজিং মোড বলে। তো এই সেফ মোড থেকে আমি যদি ব্রাউজ করি এর কোনো রেকর্ড থাকবে না। এই প্র্যাকটিসটা যদি আমি সবসময় মানে গুরুত্বপূর্ণ কাজগুলো সেফ মোড থেকে করার প্র্যাকটিস করি তাহলে আমার ডাটা ডিসক্লোজ হয়ে যাওয়ার পসিবিলিটি কম থাকবে। এরপর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে সেটিংগুলো আছে, প্রাইভেসি সেটিং, এগুলো অন রাখতে হবে। এটার উপর আমরা পুরো একটা ক্লাসই করেছি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কীভাবে সিকিউর রাখতে হবে। সো আশা করি মনে হয় না আর ডিটেলস বলার দরকার আছে, আপনারা প্রথম দিকের ক্লাসগুলো দেখে থাকলে এটা অবশ্যই জেনেছেন। এরপর হচ্ছে
ইউজ ডিফারেন্ট ইমেল অ্যান্ড ফোন নাম্বার অ্যাজ অ্যাকাউন্ট অ্যান্ড পাবলিক। আমরা দেখা যায় যে একই ইমেলটা অ্যাকাউন্টে ইউজ করেছি, আবার একই ইমেলটা আমি পাবলিকলি সব জায়গায় পোস্টও করি। এতে করে কোনো হ্যাকার আমাকে অ্যাটাক করতে গেলে সে সহজে আমার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো পেয়ে যাচ্ছে। তো আমরা কি করব, অ্যাকাউন্ট খোলার সময় একটা ইমেল ইউজ করব, পাবলিকলি যে কোনো জায়গায় ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আরেকটা ইমেল ইউজ করব। এতে করে কি হবে, ওই যে পাবলিকলি যে ইমেলটা দিয়েছি সে ওই ইমেলটার উপর মারামারি করবে, কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করতে পারবে না, ফেসবুক অ্যাকাউন্টও পারবে না, কোনো ওয়েবসাইটের অ্যাকাউন্টও পারবে না, কিছুই পারবে না। সো আমি যদি এই সামান্য ছোট্ট একটা জিনিস ইউজ করি তাহলেও আমার কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্টের অনেক জায়গা থেকে আমি সেফ থাকতে পারবো। আমরা এতক্ষণ মনে হলো যে ডিজিটাল ফুটপ্রিন্টের শুধু ক্ষতিই হয়, তাহলে যদি এতই ক্ষতিকর হয় ডিজিটাল ফুটপ্রিন্ট, তাহলে কি আমরা অনলাইন ইউজ করাই বন্ধ করে দিব কিনা? না ভিউয়ার্স, আমরা অনলাইন ডিজিটাল ফুটপ্রিন্ট আসলে কিন্তু তৈরি করা হয়েছিল ভালো উদ্দেশ্যে। পৃথিবীতে যত ভালো ভালো জিনিস আছে এগুলো কিন্তু ভালো উদ্দেশ্যে তৈরি করা হয়, পরে মানুষজন এটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে। তো আমরা কিন্তু আপনাদেরকে হ্যাকিং শেখাচ্ছি একটা ভালো উদ্দেশ্যে, যাতে করে আপনারা নিজেকে সিকিউর রাখতে পারেন। আর আপনারা এসে শুধু কমেন্ট করেন যে ফেসবুক কীভাবে হ্যাক করা যায়, ইউটিউব কীভাবে হ্যাক করা যায়, আমার বন্ধুর ফেসবুক কীভাবে হ্যাক করব, অর্থাৎ খারাপ উদ্দেশ্যটাই বেশি ভিউয়ার্স। এখন আমরা এই যে ডিজিটাল ফুটপ্রিন্টের অনেকগুলো বেনিফিট আছে, যেমন প্রথম বেনিফিট হচ্ছে পার্সোনালাইজড অ্যাড, সার্চ রেজাল্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্ট। এটার রিজন হচ্ছে আপনি কোন কোন পোস্টে ক্লিক করছেন, কোথায় কোন পোস্টটা দেখছেন, কোন ভিডিওটা দেখছেন, এগুলোর রেকর্ড আপনার ব্রাউজার, তারপর হচ্ছে কি আপনি যে ওয়েবসাইটগুলো ব্রাউজ করেন তারা এগুলো রেকর্ড রেখে দেয়। এতে করে কি হয়, আপনার যেই অ্যাডগুলো পছন্দ, ধরেন আপনি একটু ফেসবুকে যদি আজকে একটু বার্গার লিখে সার্চ করেন, আগামী 2-3 দিন আপনাকে শুধু বার্গারের অ্যাডই দেখাবে, বুঝতে পারছেন? তো সেমভাবে আপনি যদি একটু ওয়াচ লিখে সার্চ করেন আপনার শুধু ঘড়ির বিজ্ঞাপন দেখাবে। তো এটা একটা সুবিধা আছে যে আপনি যা পছন্দ করেন তাই আপনার সামনে আসে, যা আপনি পছন্দ করেন সেটা আপনার সামনে আসে না। তো এই পার্সোনালাইজড রেজাল্টের জন্য ফুটপ্রিন্টে ইউজ করে, এটা একটা ভালো দিক। এরপর হচ্ছে ইজি টু ফাইন্ড ক্রিমিনাল রেকর্ড, অর্থাৎ কোনো একজন অকারেন্স, কোনো একজন বড় ধরনের অপরাধ করেছে তাকে কিন্তু এই ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে সহজেই ফাইন্ড আউট করা যায়, ঠিক আছে? না হলে কিন্তু যদি ডিজিটাল ফুটপ্রিন্ট বিষয়টা যদি না থাকতো তাহলে কিন্তু পৃথিবীর কোনো অপরাধী ধরা পড়তো না। এরপর আসেন, একটা স্ট্রং অনলাইন প্রেজেন্স আপনার ক্যারিয়ারের বিশাল বড় সম্পদ হতে পারে, ঠিক আছে? যখন আমি একটু আগে দেখালাম কাজী নিষেধ লিখে সার্চ দিলে কি কি পাওয়া যায়, এরকম যখন কাজী নিষেধ লিখে সার্চ দিলে অনেক ভালো ভালো ছবি, ভিডিও এগুলো পাওয়া যাবে। তখন আমি কোথাও এক জায়গায় একটা পরিচয় দিলাম যে আমি এই কাজটা করি বা এই ব্যাপার, তখন সে যখন অনলাইনে আমার নাম দিয়ে সার্চ করবে তখন এই ইনফরমেশনগুলো যখন পাবে তখন এটা আমার জন্য অনেক পজিটিভ হতে পারে। তবে আপনাকেই ডিসিশন নিতে হবে যে কোন বিষয়টা আপনার ক্যারিয়ার অ্যাসেট হবে আর কোন বিষয়টা আপনার পার্সোনাল ব্যক্তিগত ইনফরমেশন লিক হয়ে আপনার ক্ষতি হতে পারে। এই ডিসিশনটা আপনাকেই নিতে হবে, এই ডিসিশনটা কেউ নিতে পারবে না। কারণ আমি একটা ভিডিও তৈরি করেছি, একটা ক্লাস তৈরি করেছি, এটা আমি পোস্ট করলে এটা আমার জন্য উপকারী হবে, ক্ষতি হবে না। কিন্তু যদি আমি এমন কোনো ইনফরমেশন দিয়ে দিই, পার্সোনাল ইনফরমেশন, যেটার কারণে আমি ভুলক্রমে এক জায়গায় আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, একটা পিনকোড দিয়ে দিলাম, বা একটা সহজ ইনফরমেশন আমাকে খুঁজে পাওয়ার মতো সেটা দিয়ে দিলাম, চেক ইন দিলাম যে আমি অমুক রেস্টুরেন্টে প্রতিদিন যাই, তাহলে কেউ যদি আমার কোনো ক্ষতি করতে চায় সেখানে আসলেই খুব সহজে পেয়ে যাবে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর আসেন, আমরা কয়েকটা কেস স্টাডি করি যে ডিজিটাল ফুটপ্রিন্টের কারণে ঘটে যাওয়া কিছু ঘটনা। প্রথম একটা ঘটনা হচ্ছে লিকিং কনফিডেন্সিয়াল ইনফরমেশন। এখানে একটা কোম্পানির একজন জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, সে কী করেছে, সে তার একটা নতুন ক্লায়েন্টের সাথে চুক্তি হওয়ার কথা ছিল, সে কী করছে, খুব আবেগবশত ফেসবুকে সেটা পোস্ট করে দিয়েছে যে এই ক্লায়েন্টের কাছ থেকে আমরা একটা বড় প্রজেক্ট পেতে যাচ্ছি। এখন কি হলো, তার কম্পিটিটর কোম্পানি যারা আছে তারা কি জানে না, তাকে সবসময় ফলো করে না, ওরা কি করেছে, ওই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে এমনভাবে সিস্টেম করেছে যে ও আর কাজটা পায়ই নেই। তো পরবর্তীতে তার কোম্পানি যখন এটা নিয়ে খোঁজ খবর নিচ্ছিল তখন বুঝতে পারলো যে সে তার কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা শেয়ার করার কারণেই তারা কাজটা পায় নাই, তখন তার চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমরা যে কোনো একটা পোস্ট দেওয়ার আগে একটু চিন্তা করতে হবে যে এই পোস্টটা আমি দিচ্ছি এটার ইফেক্ট কী হতে পারে। এরপর হচ্ছে শেয়ারিং ইমপ্রপার কন্টেন্ট, যে ধরেন এমন অনেককে আমি দেখেছি যে একটা সিগারেট স্মোকিংয়ের ছবি ফেসবুকে দেয়, ঠিক আছে? তো এটা পরবর্তীতে তার ক্যারিয়ারে ক্ষতি হতে পারে, তার রিলেটিভসদের কাছে সে ছোট হতে পারে, অনেক কিছু হতে পারে যেটা সে পোস্ট করার সময় কিন্তু চিন্তা করে না। এরপর আসেন, দেখা গেছে যে অনেক সময় আমরা কি করি, আমাদের উপর লেভেলের বস, সহকর্মী বা আমাদের ক্লায়েন্ট অনেককে অপমান করে ছোট করে আমরা পোস্ট করি ফেসবুকে। তো এটা কখন কার সামনে পড়ে যায় এটা কিন্তু আমরা জানি না।
আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, আমার সাবেক একটা কোম্পানিতে একজন ইন্টারভিউ দিতে এসেছিল। উনি হচ্ছে ফেসবুক মার্কেটার পোস্টে ইন্টারভিউ দিতে আসছে। ইন্টারভিউ দিতে এসে সে কী করছে, এখান থেকে যাওয়ার পরে একটা পোস্ট দিয়েছে যে এক কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, এই ব্যাপার কিছু নেগেটিভ কথাবার্তা সে লিখে ফেলেছে পোস্টে। সে ভাবছে আমার প্রোফাইলে কেই বা দেখবে, আমার সাথে তো কেউ অ্যাড নেই। তো পরের দিন তাকে আবার ইন্টারভিউতে সিলেক্ট করে ডাকা হয়েছে ফাইনালি জয়েন করানোর জন্য। তো ওনাকে বললো যে আপনাকে যেহেতু আমরা নিয়োগ দিব, আপনার ফেসবুক প্রোফাইলটা একটু দেখি। এখন উনি তো আর বলতে পারবে না যে আমার ফেসবুক প্রোফাইল নেই, কারণ উনি ফেসবুক মার্কেটার পোস্টে অ্যাপ্লাই করতে এসেছে। তো এখন ওনার প্রোফাইলে ঢুকে দেখা গেল যে এই কোম্পানি সম্পর্কে দু একটা নেগেটিভ কথাবার্তা উনি লিখে রেখেছে। তাহলে বোঝেন অবস্থাটা কি। তা আমরা আসলে এই জন্য প্রতিটা পোস্ট করার আগে একবার চিন্তা করতে হবে যে এমন পোস্টই আমি শুধুমাত্র পোস্ট করব যেটা আমার ফ্যামিলি মেম্বার, আমার উপর লেভেলে সিনিয়র ব্যক্তিরা অথবা আমার কলিগরা, আমার পরিচিত জনরা দেখলে কোনো ক্ষতি হবে না এমন কন্টেন্টে আমি পোস্ট করব। আবেগে কোনো কিছু পোস্ট করে ফেলবো না কোথাও, তাহলে সেটা আমার ডিজিটাল ফুটপ্রিন্ট ইম্প্যাক্ট হিসেবে কাজ করবে। ভিউয়ার্স, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট ফরেনসিক। একটা কথা আছে যে এনি ফাইল ওয়ান্স ক্রিয়েটেড ইন এ ডিস্ক ক্যান বি রিকভার্ড, অর্থাৎ যে কোনো ডিস্কে একটা ফাইল 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য ক্রিয়েট হয়েছে সেটাই রিকভার করা যাবে। ধরেন আপনি আমাকে 2টা পেন ড্রাইভ দিলেন যে ভাই আপনি এই পেন ড্রাইভ থেকে এই ফাইলটা কপি করে ওই পেন ড্রাইভে নিয়ে নেন। তো আমি পেন ড্রাইভ থেকে ফাইলটা কপি করে আমার কম্পিউটারে রাখলাম, রেখে ওই পেন ড্রাইভে আপনাকে ফাইলটা কপি করে দিয়ে দিলাম। এরপর আপনি কি করলেন, আমার কম্পিউটার থেকে ফাইলটা ডিলিট করে দিলেন, রিসাইকেল বিন খালি করলেন, সব জায়গা থেকে ডিলিট করে ফেলেন, তারপরে ওই ফাইলটা কিন্তু রিকভার করা যাবে। আমি একটা ছবি তুললাম, ছবি তুলে খুবই একটা পার্সোনাল ছবি তুললাম, তুলে ছবিটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি ফোন মেমোরি কার্ড ফরম্যাট দিয়ে দিলাম, তারপরেও ভিউয়ার্স এটা উদ্ধার করা যাবে। তার মানে যে ফাইল একবার ক্রিয়েট হবে এটা কখনোই পার্মানেন্টলি ডিলিট হবে না। সো আমরা এর ব্যাপারে সতর্ক থাকব। আমরা অনেক সময় মনে করি যে আমি একটা সিম দিয়ে একটা ক্ষতিকারক কাজ করলাম, কাজ করার পরে আমি সিমটা ফেলে দিলাম, মনে হয় আমি বেঁচে গেলাম। আসলে কিন্তু তা না। দেখা গেছে আমার ফোনে একটা সিম আছে, ঠিক আছে, সিমটা ফোনটা একজন চুরি করে নিয়ে গেল, আমার সিমটা সে ফেলে দিয়ে আরেকটা সিম লাগালো, কোনো সমস্যা না, আমার ফোনের IMEI ইনফরমেশনটা তো অবশ্যই চেঞ্জ হয় নাই। তো এখন কর্তৃপক্ষ যদি চায় যে সে নতুন সিমের নাম্বারটা যদি বের করতে চায়, তাহলে হায়ার অথরিটির জন্য, মোবাইল কোম্পানির জন্য এটা এমন কোনো বড় ঘটনা না, খুব সহজেই পারবে। আমি এমনও দেখেছি যে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে একজন একটা খুনের আসামি হতেও দেখেছি, যে দেখা গেছে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছে, সে ফোনটা দিয়ে একজনকে খুন করে ওই ফোনটা ছিনতাই করা হয়েছিল। এখন ফোনটা যে কিনেছে সে প্রাইমারিভাবে খুনের আসামি হিসেবে চিহ্নিত হয়ে অ্যারেস্ট হয়েছে। এখন সে যে খুনি না এটা প্রমাণ হতে যদি 6 বছর লাগে, তাহলে সে 6 বছর জেল খাটবে। সো আমরা এজন্য দেখা গেছে যে সিমের ইনফরমেশন, IMEI ইনফরমেশন এগুলো কিন্তু সবই থাকে। তার মানে আমরা কখনোই যদি মনে করি যে এইগুলো এডিট করা যায় বা এই ধরনের কিছু চিন্তা করে আমরা যদি সেফ থাকবো, আসলে কিন্তু তা কোনোভাবেই না। ভিউয়ার্স, আমি আরেকটা ঘটনা বলবো। আমার একজন পরিচিত ছিল, উনি একজনের সাথে অনলাইনে কথাবার্তা বলতো, প্রচুর কথা বলতো। এখন তার শুধু ভয়েস শুনে, কিন্তু ফেস কখনো সে দেখায় না, ঠিক আছে। আসলে উনি একটা মোটামুটি বয়স্ক মহিলা ছিল, কিন্তু উনি একটা মেয়ে এসে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতো, ঠিক আছে। তো কথা বলার পরে এখন কোনোভাবেই কোনো কিছু করতে পারে না। পরে লাস্টে আমাকে এসে বললো যে নিশাত ভাই কী করা যায়। পরে আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে একটা লিঙ্ক দিব, আপনি যদি পারেন তাহলে ওনাকে এই লিঙ্কে এই অ্যাপসটা যদি ওনাকে ইনস্টল করাতে পারেন কোনোভাবে প্রলুব্ধ করে, তাহলে আমি কাজটা আপনাকে করে দিব। তো আমি একটা অ্যাপসের লিঙ্ক পাঠালাম। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভদ্রমহিলা আপনাকে কথা বলেছে আপনার সাথে বা কথা বলছে, তার কোন কোন বিষয়ে ইন্টারেস্ট আছে। তো উনি বললো যে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে তার খুব আগ্রহ আছে। তো আমি একটা ওনাকে অ্যাপস দিলাম যেটা ফ্রিল্যান্সিংয়ের সাথে রিলেটেড, কিন্তু এটা ধরেন আমাদেরই তৈরি করা। তো এই অ্যাপসটা উনি ফোনে ইনস্টল করলো, ইনস্টল করার সাথে সাথেই ওনার একটা ছবি তুলে আমাদের সার্ভারে একটা ইমেইল করে দিল। তো পরে আমি ওনাকে ছবিটা দেখালাম যে আপনি যার সাথে কথা বলেন, যিনি আপনাকে ছবি দেয় না, ইনি হচ্ছে ওই মহিলা। তাহলে ভিউয়ার্স বুঝতে পারছেন যে আমাদের সিকিউরিটি কতটা দুর্বল। আমরা চাইলেই কিন্তু খুব সহজেই হ্যাকারদের কাছে আমাদের ইনফরমেশন লিক হয়ে যেতে পারে। তো এই জন্য তার মানে এই না যে আমরা অনলাইন ইউজ করা বন্ধ করে দিব, আমরা সতর্ক থাকবো। আমরা এই বিষয়ে যত বেশি জানবো, যত বেশি শিখবো, তত আমরা অনলাইনে সেফ থাকবো। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। আমরা আশা করি ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে অনেক কিছু জেনেছি, শিখেছি। আমরা এই জিনিসগুলো আমাদের রিয়েল লাইফে এক্সিকিউট করব। আর আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি ডিজিটাল ফুটপ্রিন্টের বিষয়ে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে। সেই অ্যাসাইনমেন্টটা আপনারা করে অবশ্যই আমাদের গ্রুপে জমা দেবেন।
আজকে এতটুকুই ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।